কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে দারুণ ফাটাফাটি একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো সবাই যারা যুক্ত হবা আমাদের লাইভ এই কোর্সে, আমাদের এই ওয়ান শট লাইভ কোর্সে যুক্ত হবা, সবাই সাথে সাথে ক্লাসটা প্রথম কি দিবা? শেয়ার দিয়ে দিবা। সবাই সাথে সাথে কি করবা? সবাই সাথে সাথে লাইভটা শেয়ার করে দিবা, ঠিক আছে? সবাই সাথে সাথে লাইভটা শেয়ার করে দাও। যারা যুক্ত হয়েছো সবাই সাথে সাথে লাইভটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও এবং বেশি বেশি করে কি করবা? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, সব ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করে দাও। আচ্ছা, আজকে আমরা কি করব আলোচনা করব। আমি পূর্ব ঘোষিত করেছি বাংলা প্রথম পত্রের যে আমাদের উপন্যাস আছে লাল সালু এবং নাটক আছে সিরাজউদ্দৌলা, এর উপরে টপ 100 এমসিকিউ, টপ 100 এমসিকিউ ইনশাআল্লাহ আমরা আজকে সলভ করব। টপ 100 এমসিকিউ। আলমগীর হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? এই তো সবাইকে মেনশন করে দাও। ইয়াসমিন অথই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আমার। সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই খুব দ্রুত তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তোমরাই আমাদের শক্তি, তোমরাই আমাদের এগিয়ে যাওয়ার, আমাদের স্বপ্নের সারথি, ঠিক আছে? তোমাদের সহযোগিতা, তোমাদের যে সাপোর্ট আমরা পাই, ঠিক আছে, সত্যি এটা আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আশা করি আজকের এই ক্লাসেও এত ফাটাফাটি একটা ক্লাস হবে ইনশাল্লাহ। লাল সালু এবং সিরাজউদ্দৌলার মধ্যে থেকে, নাটক এবং উপন্যাস থেকে যে আমাদের এমসিকিউ আসে, সবগুলো এমসিকিউ যেন তুমি পারো, ঠিক আছে? সবাইকে কি করে দাও? সবাইকে তুমি কি করে দাও? মেনশন করে দাও এবং সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও, ঠিক আছে? সবাই আচ্ছা, তাহলে আমরা প্রথমে আমাদের ক্লাসে আজকে শুরুর দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যেহেতু সবাই যুক্ত হয়েছো, আচ্ছা এই তো দেখো, প্রথমে আমরা কি করব? লাল সালু উপন্যাস থেকে আমরা পড়বো আজকে, ঠিক আছে? প্রথমে কি করব? লাল সালু উপন্যাস থেকে। এই সবাই শেয়ার করে দাও ভাই। শোনো, তুমি ক্লাস করবা মনোযোগ সহকারে। প্রথমেই কি করবা? যখন যুক্ত হবা ক্লাসটা শেয়ার দিয়ে সুন্দর সুনিশ্চিত মানে একদম কোনো রকম চিন্তা ছাড়া ক্লাসটা করো, ঠিক আছে? কোনো রকম চিন্তা ছাড়া। আমি তোমাদের সবগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি, সবগুলা গ্রুপে, এই জন্য একটু লেট করতেছি আমি, ঠিক আছে? নয়তো তোমাদের অনেক সহপাঠী ক্লাসটা মিস করবে। কারণ তোমরা যেই পরিমাণের দায় সারা এখনও তোমাদের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে তোমাদের মধ্যে পড়াশোনার প্রতি এরকম কোনো কি দেখতেছি না, সিরিয়াসনেস দেখতেছি না। সত্যি এটা আমি জানি না যে এই ঈদের পর তোমাদের কি অবস্থা হবে। আজকে এত সুন্দর ফাটাফাটি একটা ক্লাস হবে। লাল সালু সিরাজউদ্দৌলা উপন্যাস থেকে 50টি এমসিকিউ, নাটক থেকে 50টি এমসিকিউ, বাংলা দ্বিতীয় পত্র 5:30টায়, বিকেল 5:30টায় সংলাপ প্রতিবেদন রচনার উপরে ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই তো সবার কাছে শেয়ার করে দাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? কে কোথা থেকে দেখতে সবাই একটু জানাও। তোমরা সবাই যুক্ত হলে মোটামুটি যুক্ত হলে আমি ক্লাসটা শুরু করে দিব। লাইভে প্রথম অংশে অনেকে যুক্ত হয় না, এজন্য একটু লেট করতেছি, ঠিক আছে? সবাইকে একটু বলে দাও, মেনশন করে দাও, সব বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। শেয়ার ডান। কে বলো, কে শেয়ার করছো বলো, কে শেয়ার করেছো বলো। শরীফ ভাইয়ের ক্লাস কি ভালো লাগে তোমাদের? আচ্ছা, তাহলে শুরু করে দেই আমরা। আমাদের আজকের মিশন সাকসেস করতেই হবে, ঠিক আছে? যেন আমাদের উপন্যাস এবং নাটক থেকে আমাদের অবশ্যই যে এমসিগুলো আসবে সেগুলো যেন আমরা পারি খুব সহজে। আমরা প্রথমেই লাল সালু উপন্যাস থেকে আমরা করব। দেখো, মজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? অবধারিত, নাটকীয়, কাব্যিক, স্বাভাবিক? সবাই এটা অ্যান্সার করে দাও। সবাই অ্যান্সার করে দাও। পঞ্চগড় থেকে সুমাইয়া জান্নাত, পঞ্চগড় আমার নানুর বাসা, পঞ্চগড়, পানির মাছ, টুনির হাট,
তারপর কি বলে মহারাজ দিঘি, নন্দীবাড়ি, এগুলো আমার নানুর বাসা, খালার বাসা, ওদের বাসার ঠিকানা বলতেছি তোমাকে। আচ্ছা, কেরানীগঞ্জ থেকে মান্নান, আমি ওইদিকেই থাকতাম, পুরান ঢাকা আগে সদরঘাট এলাকার ওইদিকে। আচ্ছা, এই তো সবাই যুক্ত হয়ে গেছো। এটা এখন সবাই কমেন্ট করো। 1 নাম্বার কি হবে? ABCD। একে বি নাটকীয়। তারপর আলমগীর হোসেন, সোনিয়া ফরাজি, একে বি গুড। বাকিরা সবাই খুব দ্রুত, আমাদের খুব দ্রুত আগাতে হবে। 1 ঘন্টার ভিতরে আমরা 100 MCQ সলভ করবো। খুব দ্রুত আগাতে হবে। একে বি গুড। এই তো সবাই আমার কলিজার বায়ো বোনেরা, ঠিক আছে? সবার আগে ক্লাসে ঢুকে শেয়ার দিয়ে তারপর নিশ্চিন্তে ক্লাস করো, ঠিক আছে? এটা আমাদের থেকে তোমাদের কাছে একটা দাবি, ঠিক আছে? ভালোবাসার প্রতিদান হিসেবে বড় ভাইদেরকে ভালোবেসে তাদেরকে সাপোর্ট করে শেয়ার করে দিবা। আর জানার জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবা, ঠিক আছে? আর রিয়েক্ট অবশ্যই দিবা। অবশ্যই রিয়েক্ট দিবা। আচ্ছা, অনেকেই সঠিক অ্যান্সার করেছো। তাজিমা, মান্নান, সুমাইয়া, আলমগীর, সোনিয়া ফরাজি, গুড। একে বি নাটকীয়। কি ছিল? নাটকীয়। এই তো সবাই পেরে গেছো, গুড। সবার জন্য শুভকামনা। আচ্ছা, সবাই কি করে দিবা? শেয়ার করে দিবা। তারপর মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, আনুগত্য, ভীতি, অনুরাগ। সবাই কমেন্ট করো এটা। সবাই এটা কমেন্ট করে দাও দেখি। সবাই এটা কমেন্ট করে দাও। সবাই এটা কমেন্ট করে দাও। সবাই কমেন্ট করো আমার কলিজার ভাই বোনেরা। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, আনুগত্য, ভীতি, অনুরাগ। সবাই কমেন্ট করে দাও। সবাই তার কি ছিল? মাজারটি তার শক্তির মূল। এটা হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস, এই ধর্মীয় বিশ্বাসটাকে কাজে লাগিয়ে কি করেছিল? ব্যবসা করেছিল। মনে আছে তোমাদের? এটা কি হবে? বিশ্বাস। অনেকেই সঠিক অ্যান্সার করেছো। যারা সঠিক করতে পারো নাই তারা সঠিক করে নাও, ঠিক আছে? সঠিক করে নাও। ভীতি না রে ভাই, যারা সঠিক করতে পারো নাই সঠিক করে নাও। মাজারটি তার শক্তির মূল, কারণ এই বিশ্বাসকে ধর্মীয় বিশ্বাসে কাজে লাগিয়ে কি করেছে? ব্যবসা করেছে। সবাই আমরা কি পারতেছি না নাকি? বলো। তোমরা কি উপন্যাস কি তোমরা ভুলে গেছো? নাকি? বলো তো আমাকে, ভুলে গেছো কিনা বলো আমাকে। এরপর আসো, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে? এটা আসলো কেন? পথিকৃত কে? সৈয়দউল্লাহ। আচ্ছা, এটা এই জায়গায় আয়সা পড়ছে, এটা সমস্যা নাই, আমরা এটা করি। সিরাজউদ্দৌলা প্রধান গুপ্তচর কে? এটা আয়সা পড়ছে ভুলে, ঠিক আছে? সমস্যা নাই, লাল সালের মধ্যে আয়সা পড়ছে। বলো, সিরাজউদ্দৌলা প্রধান গুপ্তচর কে? কমর বেগ, উমর বেগ, মানিক চাঁদ, রাইসুল জুহালা। সবাই কমেন্ট করো এটা। 3 নাম্বার সবাই কমেন্ট করো। 3 নাম্বার সবাই কমেন্ট করো। 3 নাম্বার। মনে আছে তোমাদের? মনে আছে? কমর বেগ, উমর বেগ, মানিক চাঁদ, রাইসুল জুহালা। বলো, সিরাজউদ্দৌলা প্রধান গুপ্তচর কে? আমি রেসপন্স পাচ্ছি না কেন? সবাই 3 সি। 3 নাম্বার সি। মান্নান বলছে 3 নাম্বার সি। বাকিরা এই যে সোনিয়া ফরাজি, ঠিক করছো, গুড। রাইসুল জুহালা গুপ্তচর কে ছিলেন? রাইসুল জুহালা। সিরাজউদ্দৌলার গুপ্তচর ছিলেন রাইসুল জুহালা। আর সিরাজউদ্দৌলাকে যে গুপ্তচর মেরেছে তার নাম কি? মোহাম্মদী বেগ। এই থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর বাকি পরেরটায় যাই। তোমাদের জানোই, প্রতিদিন তো বলার কিছু নাই, আমাদের 25 টাকায় টপার বেচে
তোমরা 8 জুন থেকে কি করতে পারো, মাত্র 25 টাকায় মডেল টেস্ট দিতে পারো। প্রত্যেকটা বিষয়ের উপরে কি করতে পারবা, একটা করে মডেল টেস্ট দিতে পারবা মাত্র 25 টাকায়। ভর্তি হতে এখনই কি করো, এই বিকাশ নম্বরে টাকা পে করে তারপর এনরোল করো। 8 জুন থেকে তোমাদের এই মডেল টেস্ট হবে। ঈদের পরে আর কোনো ঘোরাঘুরি নাই, মজা মাস্তি যা আছে এই ঈদে নাই। মনে করো তোমার জীবন থেকে একটা ঈদের আনন্দ তুমি উৎসর্গ করছো, ঠিক আছে। আর পড়ানো কি কি বেশি বেশি ভালো করে বেশি বেশি বাংলা, ইংরেজি, আইসিটি এবং তোমার বিভাগের বিষয়, এগুলো থেকেও কি তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র সংখ্যা কয়টি, খুব গুরুত্বপূর্ণ। আমি বলে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম, 3 স্টার দিয়ে দিলাম। বলো সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র সংখ্যা কয়টি, বলো বলো বলো, সবাই উত্তর করো, সবাই। আমি সবার উত্তর দেখতে যাচ্ছি, সবার উত্তর দেখতে যাচ্ছি আমি, সবার। বলো বলো, প্রায় 30টি, প্রায় 40টি, প্রায় 50টি, প্রায় 60টি, বলো কোনটা হবে। সবাই সবাই কমেন্ট করো আমার কলিজার ভাই বোনেরা। 4 নাম্বার 4 এ মান্নান বলছে 4 এ, সোনিয়া 4 বি, সোনিয়াটা ঠিক আছে, সোনিয়া ফরাজি ঠিক আছে। বাকিরা বাকিরা প্রায় 40টি। যে ভালো করে পড়ছো, যে ভালো করে নৈবিত্তিক গুলা বেশি বেশি কি করছো, প্র্যাকটিস করছো, তারাই কিন্তু পারতেছো, তারাই কিন্তু পারতেছো। এটা অনেক কমন, অনেক কমন। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র সংখ্যা কয়টি, প্রায় 40টি। এটা 3 স্টার দিছি, 3 স্টার দিছি, এটা কি দিছি, 3 স্টার, ঠিক আছে। সবাই শেয়ার করে দাও ক্লাসটা, কলেজের ভাই বোনেরা সবাই শেয়ার করে দাও, ঠিক আছে। সবাই শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে যাই। বাংলাদেশের কথা সাহিত্যিক আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত কে? সৈয়দ ওয়ালিউল্লাহ, মীর মোশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, আবু ইসহাক। বলো বাংলাদেশের কথা সাহিত্যিক, বলছে কথা সাহিত্যিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত কে? বলো। এই ক্লাসটা শেয়ার করতেছো না কেন ভাই, বলো তো। ক্লাস শেয়ার করলে তোমার কি লস আছে, বলো। ক্লাস যদি তুমি শেয়ার করো তোমার কি লস আছে আমাকে একটু ভাই বলো, একটু বলো আমাকে, বলো বলো একটু বলো। এই কথা সাহিত্যিক হিসেবে কে বাংলাদেশের এই কথা সাহিত্যিক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নতি করার পথিকৃত হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বলো। লালসালু উপন্যাসের লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। এই তো গুড। আলমগীর সঠিক অ্যান্সার করেছো। ইয়াসমিন, সোনিয়া ফরাজি গুড, মান্নান, তাজিমা আক্তার গুড। এই তো বাকিরা কোথায়, বাকিরা কোথায়? সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপর আসো, এই তোমরা বন্ধুদেরকে মেনশন দিতেছো না, ক্লাস কিন্তু নিব না। তোমরা যদি সবাই শেয়ার না করো, বন্ধুদেরকে মেনশন না দেয়, তাহলে কিন্তু ক্লাস নিব না। টপ 100 এমসিকিউ তোমাদের জন্য খুব কষ্ট করে এগুলো বাছাই করছি, এগুলো থেকে তোমাদের কমন আসবে। বড় বলবা যে ফ্রি ক্লাসে বাইরের ক্লাস থেকে অনেকগুলো কমন পাইছিলাম। সৈয়দ ওয়ালিউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায়, কোন ভাষায়, ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়? কাদো বাঙালি কাদো, চাঁদের অমাবস্যা, লাল সালু, চাঁদের অমাবস্যা ও লাল সালু। দেখি কে পারো, কারা কারা পারো দেখি, সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো। আচ্ছা, এটা পরে করতেছি যেহেতু ডাইসা পড়ছিল। বলো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসটি ফরাসি ইংরেজি ভাষায় অনুদিত হয় কোনটি? কাদো বাঙালি কাদো, চাঁদের অমাবস্যা, লাল সালু, চাঁদের অমাবস্যা ও লাল সালু। সবাই কুইক অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। এটা না পারলে তোমাদের 2 বছরের পড়াশোনা বৃথা। এটা না পারলে 2 বছরের পড়াশোনা তোমাদের বৃথা। বলো সৈয়দ ওয়ালিউল্লাহর তুমি যে উপন্যাসটা পড়ছো সেই উপন্যাসটাই, মানে লাল সালু উপন্যাসটাই কি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। এজ এ গুড। প্রান্ত দত্ত, মানে হিউজ রেসপেক্ট, লাভ, অনেক লাভ তোমার জন্য, ঠিক আছে। লাল সালু সবাই। এই তো এই 6 কে কে বলছো, এই যে দেখছো 6 যা যা বলছো সঠিক করে নাও। লাল সালু
সবাই শেয়ার দিয়ে দাও ক্লাসটা। কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় বলো, বলো দেখি কে কে পারো। এটা যে পারো সে মাল্টি লেভেলের ট্যালেন্ট, ঠিক আছে? তবে গুগল সার্চ করা যাবে না, গুগল সার্চ করা যাবে না। কাঁদো নদী কাঁদো, কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 8 নাম্বার সবাই কমেন্ট করো, 8 নাম্বার সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো, সবাই সবাই। এই তোমরা শেয়ার করতেছো না কেন ভাই বলো? তোমাদের কাছে ভালোবাসার প্রতিদান হিসেবে শুধু শেয়ার চাই, লাইক চাই, কমেন্ট চাই, আর কিছু বলি? বলো আর কিছু বলি? বলি না। ভাইয়াদের ক্লাস থেকে যদি একটু উপকৃত হয়, কিঞ্চিত পরিমাণ উপকৃত হও, তাহলে অবশ্যই অবশ্যই কি করে দিবা? শেয়ার করে দিবা। বলো 1968 সালে, 1948 সালে, 1964, 1951 সালে। এই যে সুমাইয়া জান্নাত মাল্টি লেভেলের ট্যালেন্ট, 1968 সালে। গুড গুড। তাজিমা গুড। সোনিয়া ফরাজি একের ক, একের ক তোমাদের গুড। মান্নান একের ক। যদি দেখে দেখে বলে, দেখে দেখে কমেন্ট দেখে দেখে করে থাকো তাহলে তুমি জিরো, আর যদি তুমি নিজে পেরে থাকো, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই একের ক প্রিপারেশন নিয়ে আসো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তারপর নয়নচারা গল্প গ্রন্থটির প্রকাশকাল কত? 1965, 1964, 1951, 1953। বলো সবাই। 9 নাম্বারটা সবাই কমেন্ট করো। 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার সবাই কমেন্ট করো। 9 নাম্বার, 9 নাম্বার। ক্লাসে ঢুকে আগে শেয়ার করে দিছি। গুড। এই যে সুমাইয়া জান্নাত সবচাইতে বুদ্ধিমানের কাজ করছে, ঠিক আছে? কি করছে? ক্লাসে ঢুকে সবার আগে শেয়ার করে দিছে, তার দায়বদ্ধতা শেষ। তোমরা যারা এখনো শেয়ার করো নাই, এখনো যারা শেয়ার করো নাই, সবাই শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, সোনিয়া ফরাজি বলছে 9 বি। তারপর বাকিরা, বাকিরা 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 সবাই 9 সি। মান্নান সঠিক অ্যান্সার 1951 সালে, 1951 সালে। গুড। যারা ভুল অ্যান্সার করেছো সঠিক করে নাও। 9 বি না, প্রান্ত দত্ত 9 সি হবে। 1951 সালে, 1951 সালে নয়নচারা গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1951 সালে। তারপরে 2 তীর গল্পগ্রন্থটির প্রকাশকাল কত? এগুলো থেকে একটা আসবে, এগুলো থেকে একটা আসবে, এই জন্য তোমার অনেকগুলো পড়তে হবে। দেখো 1965, 1964, 1951, 1953, ঠিক আছে? বলো কোনটা? 10 নম্বর দিয়ে সবাই কমেন্ট করো, সবাই সবাই কমেন্ট করো। 1965, 1964, 1951, 1953 সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি। তোমরা যদি দ্রুত কমেন্ট করো তাহলে আমি অনেক বেশি কি করতে পারবো, খুব দ্রুত 100 করতে পারবো। দেখা গেছে তোমরা দ্রুত কমেন্ট করবে না, আমি আস্তে আস্তে আগাবো, তাহলে কি হবে? 100 পূরণ শেষ করতে পারবো না। তুমি 10টা 20টা প্রশ্ন দেখতে পারলা না, ঠিক আছে? 10 নাম্বার, 10 নাম্বার, আমি 10 নাম্বার চাচ্ছি, 10 নাম্বার চাচ্ছি আমি। সোনিয়া ফরাজি বলছো 10 ডি। তারপর বাকিরা, বাকিরা বাকিরা এটা আন্দাজে মারছে। এই যে মান্নান দেখা দেখি আন্দাজে মারছে। 2 তীর গল্পগ্রন্থটি 1965 সালে, কত? 1965 সালে, 1965 সালে প্রকাশিত হয়। মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। বলো 2 তীর গল্পগ্রন্থটি 1965 সালে প্রথম প্রকাশিত হয়। তারপর লালসাল উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না? টাকা, বদনা, হারিকেন, টুপি। এটা না পারলে, এটা না পারলে বুঝবো ভালো করে। উপন্যাস পড়ো, নয়কার না, রস্যই পড়ো নাই। সবাই 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 সবাই। ওই যে মান্নানে কমন করছে, আমার কথা মিলে গেছে, বুঝছো? এই জন্য মান্নানে আবার রিয়েক্ট দিছে। এই তো যারা কপি করে একজনের সৃষ্টকর্ম, সে কপি করে আরেক চালাই দেয়, তাকে কি বলে? এক কথা প্রকার জানো? কুম্ভিলক। কি বলে? কুম্ভিলক। তাহলে কুম্ভিলক হওয়া যাবে না। তুমি তোমার নিজের বুদ্ধিতে কয় না প্রজা হো, তাও ভালো, ঠিক আছে? বলো টাকা, বদনা, হারিকেন, টুপি। 11 নাম্বার। এই সবাই কমেন্ট করো, 11 নাম্বার সবাই কমেন্ট করো। এই তোমরা কি ভালো করে পড়ো নাই? উপন্যাস পড়ো নাই? এই সোনিয়া ফরাজি, এই যে তাজিমা সঠিক অ্যান্সার দিয়েছে 11 খ। তাজিমা সঠিক অ্যান্সার করছো। বদনা, বাকিরা সবাই করো। লালসাল উপন্যাস অনুযায়ী কি অনুযায়ী? বদনা না হলে বিদেশে এক পাও চলে না।
গুড। তারপরে লালসালু উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির দৈর্ঘ্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছিলেন? সভ্যতার, আধুনিকতার, নোয়াখালীর মানুষের, যোগাযোগ ব্যবস্থার। সবাই কমেন্ট করে দাও। 12 নম্বর সবাই কমেন্ট করে দাও। সবাই সবাই কমেন্ট করো। সবাই 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 খুব দ্রুত, সবাই দ্রুত কমেন্ট করো। 12 নম্বর লালসালু উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির দৈর্ঘ্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছিলেন? সভ্যতার, আধুনিকতার, নোয়াখালীর মানুষের, যোগাযোগ ব্যবস্থার। মনে আছে তোমাদের? নোয়াখালীর মানুষদেরকে নিয়ে তিনি যে কথা বলছিলেন ঔপন্যাসিক, লালসালু ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ কি বলছিলেন? যে নোয়াখালীর মানুষের ধৈর্য রেলগাড়ির দৈর্ঘ্য দ্বারা কিসের ইঙ্গিত, মানে নোয়াখালী মানুষের ধৈর্য রেলগাড়ির সাথে কি করেছিলেন? ইঙ্গিত দিয়েছিলেন বা রূপক কি করেছিলেন? তুলনা করেছিলেন। যোগাযোগ ব্যবস্থা না রে ভাই, এটা হবে নোয়াখালীর মানুষের কিসের? রেলগাড়ির দৈর্ঘ্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছিলেন? নোয়াখালীর মানুষের। এই যে সোনিয়া ফরাজি এখন আবার ঠিক করছে। গোলাম রাসুল তুমি এ কোনটা দিচ্ছ ভাইয়া? তুমি অবশ্যই কি করবা? কমেন্ট করবা 12 ABCD। 12 আগে লিখবা তারপর, বা 13 আগে লিখবা তারপর দিবা। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে কি বেশি? বলো। আগাছা, টুপি, হুজুর, পীর। দেখো আইসা বলছে আমি অনেক পড়াইছি এটা। বলো 13 নম্বর। শস্যের চেয়ে টুপি বেশি। এই খ নম্বরের জন্য কমন দিছিলাম, প্লাস বলছিলাম এমসিকিউর জন্য কি কমন, এমসিকিউর জন্য কি কমন। 13 নম্বর এই যে মরিয়ম আক্তার মাত্র আসছে, ঘুম ভাঙছে মনে হচ্ছে। বলো শস্যের চেয়ে কি টুপি বেশি? শস্যের চেয়ে টুপি বেশি মানে এটা আবার বুঝাইছিলাম যে খ নম্বর যদি আসে শস্যের চেয়ে টুপি বলতে কি বোঝানো হয়েছে, তাহলে তোমরা সুন্দর করে দিবা কি শস্যের চেয়ে টুপি বেশি। টুপি দ্বারা জনসংখ্যা বা মানুষকে বুঝাইছে, ঠিক আছে। আর শস্য বুঝাইছে কি? মানুষের বিপরীতে যে শস্যের বা খাদ্যের যোগান সেটাকে বোঝাচ্ছে। মানে ওই এলাকায়, ঠিক আছে, ওই এলাকায় কি কথা বলছে? যে মানুষের চেয়ে শস্যের পরিমাণ কম, মানে মানুষের চেয়ে শস্যের পরিমাণ কম এবং মানুষের পরিমাণ বেশি, শস্যের পরিমাণ কম, শস্যের চেয়ে টুপি বেশি। আচ্ছা এরপর দেখো, কিন্তু দেশটা কেমন মরার দেশ কেন? মানুষহীন বলে, ধর্মহীন বলে, কর্মহীন বলে, শস্যহীন বলে। আমি আমার ক্লাসে পড়াইছি, একদম এইটাই পড়াইছি। যারা আমার ক্লাস করছো তোমরা যদি না পারো তাহলে আমার জন্য এই কষ্টগুলাই বৃথা গেছে। এই সবাই 14 নম্বর করো। 14 নম্বর কিন্তু দেশটা কেমন মরার দেশ, বলো এটা কি? মানুষহীন বলে, ধর্মহীন বলে, কর্মহীন বলে, শস্যহীন বলে। সবাই খুব দ্রুত কমেন্ট করো। এই তো মরিয়ম পড়ছে, হয় মনে রাখতে পারছে। শস্যহীন বলে, গুড। তারপর বাকিরা পারতেছি কিনা বলো। সুমাইয়া গুড। এই যে যারা ভুল করতেছো, প্রান্ত দত্ত গুড। তারপর দেখো, রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যায়। উদ্দীপকের সঙ্গে লালসালু উপন্যাসের কাদের মিল রয়েছে? এগুলো যদি তোমরা না পারো তাহলে তোমরা কিসের উপন্যাস পড়ছো? বলো কিসের উপন্যাস পড়ছো? রহমতপুর অঞ্চলে মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে যায়। উদ্দীপকের সঙ্গে লালসালু উপন্যাসে কাদের মিল রয়েছে? মোহাম্মদনগরবাসীর, আওয়ালপুরবাসীর, নোয়াখালীবাসীর, চট্টগ্রামবাসীর। সবাই জানাও 15 কত নম্বর হবে বলো। 15 বলো। মরিয়ম আক্তার বলছে কিরে কেমন আছো? কাকে বলছে আমি জানি না, যদি বড় ভাইয়া হিসেবে বলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই 15 নম্বর এ মোহাম্মদনগরবাসীর। আচ্ছা এই সবাই আমি হাসি দিলাম এই জন্যই। মোহাম্মদনগরবাসী কিভাবে হয়? এই যে দেখো, মানুষ রহমতপুর অঞ্চলে মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে, এই মোহাম্মদনগরের বাসী কি ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে চলে গেছিল, এটা বলা আছে লালসালু উপন্যাসে। বলে কথা বলা ছিল নোয়াখালীবাসী মানুষ জীবিকা নির্বাহ করতে কি ধর্মের বাণী নিয়ে বিভিন্ন স্থানে ছুটে বেড়াতো।
ঠিক আছে, দেশ থেকে দেশান্তরে মানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। তোমরা কি পড়ছো জানি না। ও ওরা ওরা বন্ধু বান্ধবী ওরা একজন একজন কেমন আছো বলতেছে কমেন্ট সেকশন আইসা, আর আমি মনে করতেছি কেমন আছো আমারে বলতেছে, বুঝছো? তাহলে এটা কি হবে বলো? নোয়াখালীবাসীর, নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন? এই যে দেখছো স্যার কি মিথ্যা কইছে? এই দেখো, নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করেন কেন? ধর্ম প্রচারে, ধর্ম ব্যবসায়, জীবিকার সন্ধানে, মানব কল্যাণে। সবাই 16 নাম্বার সবাই কমেন্ট করো। 16 নাম্বার সবাই কমেন্ট করো। একটু আগেই তো পড়ছো রে ভাই, একটু আগেই তো পড়ছো যে জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে, জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে। এই যে বলছে কি দেশ ত্যাগ করে কেন? জীবিকার সন্ধানে। কিসের জন্য? ধর্মের বাণী নিয়ে। জায়গায় বলে নাই, সমস্যা কি? জীবিকার সন্ধানে। কিসের জন্য? জীবিকার সন্ধানে। এই যে তারপরে ভুল করতেছে। স্যার আপনারে সালামের সাথে জিজ্ঞাসি, হ্যাঁ মরিয়ম আমি পাইছিলাম, একসাথে বলছিলাম, সালাম দিছিলা, আবার কেমন আছে জিজ্ঞেস করছিলা। তারপরে মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? বলো, মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনে, আল্লাহ তাআলার ভাব প্রদর্শনে, গভীর ধ্যানে, আদেশে পীর সাহেবের। বলো, পীর সাহেবের আদেশে। বলো, মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? আমার তো মনে হচ্ছে কি জানো, এই স্লাইডে পুরোটা উপন্যাস এনে পুরো উপন্যাস তোমাদেরকে পড়াইতাম 1 ঘন্টায়, তারপর আগামীকাল এই উপন্যাসের উপরে কি করতাম, এই এমসিকিউ পড়ালে তোমরা পারতা। তোমরা কি সত্যি পড়ছো উপন্যাস? বলো তো আমাকে। নাটক বাদ দিলাম, নাটক অনেক সময় অনেকে ভালো করে লাইন বাই লাইন পড়ে না, অনেক বড় দেখা, কিন্তু উপন্যাসটা তো পড়তে পারতা। পাঠ পরিচিতি পড়ছো, এই তোমার যে চরিত্রগুলো আছে চরিত্রগুলো সম্বন্ধে পড়ছো, যে এইগুলো বলা আছে আমাদের সংক্ষিপ্ত আকারে। তোমাদের অবস্থা তো খুব খারাপ দেখতেছি আমি। 17 বি বলছো। বাকিরা বলো। গুড, এই তো গুড, পারতেছো তোমরা। মাঝে মাঝে ভালো লাগে, দেখছো ভালো লাগে, পারলেই মুড ভালো হয়ে যায়। যে মসজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল কেন? আল্লাহওয়ালা ভাব প্রদর্শনের জন্য। বুঝছো? অনেকে যে তোমরা যখন এলাকায় মানে এলাকায় যদি কোনো ছেলেকে মেয়েকে পছন্দ করো, এলাকার ওই ছেলে হলে মেয়ের বাবাকে দেখিয়ে নামাজে যায়, একটা বুঝায়, ঠিক আছে, দেখলে ভদ্রতার সহিত সালাম দেয়, ভালো সাজার চেষ্টা করে। মেয়েরাও ঠিক এরকম সেম করে, মানে নিজেকে ভালোভাবে প্রদর্শন করে। মসজিদের কি মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিল আল্লাহওয়ালা ভাব প্রদর্শনের জন্য। আসলে যত সব ভিতরে কি ভণ্ডামি, মসজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বলা ছিল যে মসজিদের শারীরিক গড়ন মোটা সোটা, যৌবন শক্তির অধিকারী, শীর্ণকায়, তেজস্বী পুরুষ। বলো 18 নম্বর কি হবে? 18 নম্বর কি বলো? একদম লাইন টু লাইন বলছি, এই জন্যই গতকালকে বলছি, যারা লাইন টু লাইন কবিতা, গদ্য না পড়বা, উপন্যাস, নাটক লাইন টু লাইন যারা না পড়বা, তারা কোশ্চিনকালেও, ঠিক আছে, এই এমসিকিউ 30-এ মানে 27, 28, 29, 30 এর মধ্যে পাবা না, এটা শিওর। ওই 20 পাইতে পারো। কেন? এই যে আমাদের মতো যারা অনলাইনে প্রতিষ্ঠান আছে, ওদের থেকে একটু পড়ছো, একটু দেখছো, যারা ফ্রিতে করে, বা নিজে একটু অনলাইন ঘাটছো, বা একটু নিজের চেষ্টা চালাইছো, এই জন্য 15 থেকে 20টা পারতে পারো। কিন্তু 15 থেকে 20টা বলে তো আর হবে না, কমপক্ষে 28, 29, 30 এর মধ্যে থাকতে হবে। আর এর জন্য কি করতে হবে? এখনো সময় আছে, ভালো করে কি করো, মূল বই পড়াশোনা করো। মোটা সোটা, যৌবন শক্তি, একদম বলা ছিল যে তার দেহ শীর্ণকায়। কি ছিল? তার দেহ শীর্ণকায়, এইভাবে বলা ছিল। দেখি কে কে পারছো। এই যে প্রান্ত দত্ত পারছো, সোনিয়া ফরাজি ঠিক করে নাও, গুড। আচ্ছা, এরপরে আসো। মুদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মসজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? ধর্মভীরুতা, ধর্মান্ধতা, সচেতনতা, মিথ্যাচার। বলো কোনটা প্রকাশ পাইছে? 19 নাম্বার সবাই কমেন্ট করো, খুব দ্রুত 19 নাম্বার, খুব দ্রুত। মুদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মসজিদ চরিত্রের মধ্যে কি? অবশ্যই কোনো একটা নেতিবাচক, মানে নেগেটিভ একটা ধারণা বা দিক উন্মোচিত হয়েছিল। ধর্মভীরুতা, এটা তো পজিটিভ হবে না। ধর্মান্ধতা, এটাও হবে না।
সচেতনতা পজিটিভ হবে না, তাহলে অবশ্যই নেগেটিভ কোনটা? মিথ্যাচার। কি মিথ্যাচার? মজিদ মিথ্যাচারের মাধ্যমে ধর্মকে পুঁজি করে কি করছে? পুরো এলাকা শোষণ করে খেয়েছে। বুঝতে পারছো? লাল একটা শালু কাপড় শেয়ালের একটা গর্তকে কি করছে? কবরে বানিয়ে পুরো এলাকার অশিক্ষিত মানুষকে, ঠিক আছে, অশিক্ষিত বলবো না শুধু আমি, যে তারা সহজ সরল মানুষ, কথাটা আমার সুন্দর হয় নাই অশিক্ষিত কথা বলাটা, ঠিক আছে, সহজ সরল মানুষ তারা, তাদেরকে বোকা বানিয়ে ধর্মকে, সবাই দেখবা সহজ সরল মানুষরা ধর্মের প্রতি অনেক বেশি অনুরাগী হয়। বুঝতে পারছো? আচ্ছা, এজন্য দেখবা ইজতেমাতে, বিশ্ব ইজতেমা বা যত আমাদের ইসলামী ভ্রাতৃত্ব হয়, হজের মধ্যেও মানে তোমার কি বলে যুবকের, ইয়াংয়ের চেয়ে বুড়ো মানুষ বেশি। এখন বলতে পারো শেষ বয়সে টাকা হয় না, শেষ বয়সে টাকা না, শেষ বয়সে মানুষ ধর্মের প্রতি বেশি অনুরাগী হয়। এজন্য এই এরকম যারা মানে ধর্ম ব্যবসায়ী বন্ড মাজার পূজারী আছে, তারা এরকম 50 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব ময় মুরব্বী যারা আছে, তাদেরকে নিয়ে মিথ্যাচারের মাধ্যমে তারা ধর্মকে পুঁজি করে তাদের ধর্ম ব্যবসা চালিয়ে যায়। তারপরে দেখো বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগে কেন? মসজিদকে দেখতে, মাজার দেখতে, মুজাচ্ছির পীরকে দেখতে, মাজারে মানত করতে। ভালো করে শোনো, বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগলো কেন? ডাইরেক্ট একদম লিখিত ছিল যে কেন আসতে লাগলো বিভিন্ন এলাকা থেকে, বলো। আমি কমেন্ট চাচ্ছি, 20 নম্বর কমেন্ট করো, 20 নম্বর, 20 একদম ছিল। তার মাজারের ব্যবসা, তার মাজার মসজিদের মাজারের ব্যবসা কিভাবে টিকে ছিল? মাজারের ব্যবসা কিভাবে মানে আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছিল? যখন মাজারে ব্যবসা শুরু করছিল, মানে মাজারে কি করছিল? মানুষ টাকা পয়সা দান খয়রাত করতেছিল, মাজারকে ভক্তি করতেছিল। মাজারে টাকা দিলে মানত করলে কি হয়? তার কোনো ইচ্ছা, মনের ইচ্ছা বাসনা পূরণ হয়। এগুলো শিরক, এগুলো কি শিরক, যেই ক্ষমা আল্লাহ করবে না। এগুলো তোমরা কখনোই করবা না। মাজারে যাবা, জিয়ারত করবা, এটা সুন্নাহ। জিয়ারত করবা, সাহাবীদের থেকে এটা সুন্নাহ যে জিয়ারত করতে পারবা। তুমি একজন কোনো অলিয়া বা বুজুর্গ মানুষ ছিল, বা তোমার দাদার কবর, তোমার মামার কবর, তোমার মা বাবার কবর, ঠিক আছে, তুমি যে ইসলামের বিধান অনুযায়ী 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 3 বার নাস ফালাক, এরকম যতগুলা তুমি সূরা পারো পরে তারপরে তুমি মোনাজাত করবা কি কবরবাসীর জন্য, ঠিক আছে, বা যেই ব্যক্তির কবর সামনে দাঁড়াবা। এটা ঠিক আছে, শরিয়া ভিত্তিক, সবাই এটাকে করে। কিন্তু যে মাজারে মানত করা, মাজারে যে কোনো টাকা দেওয়া, এগুলা কি সম্পূর্ণ নিষেধ। এরপরে আসো, রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? শক্তিমান। এই রহিমা কেমন ছিল বলো? শক্তিমান, ধৈর্যশীল, কঠোর, প্রতিবাদী। দেখো এই মেয়েরা যে মনে রাখার কথা ছিল, তোমরা কমেন্টও করতেছো না, পারতেছেও না, ক্লাসটা শেয়ারও দিতেছো না। এই ক্লাস শেয়ার দাও না কেন বলো তো? কলেজের ভাই বোনেরা ক্লাস শেয়ার দাও প্লিজ, ক্লাস শেয়ার দিয়ে দাও, সবাই শেয়ার দিয়ে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই বলো 21 নাম্বার, সবাই কমেন্ট করো 21। বলো সবাই বলো, রহিমা কেমন ছিল? শক্তিমান, ধৈর্যশীল, কঠোর, প্রতিবাদী। তার সাথে বলা ছিল তার বৈশিষ্ট্য, সে কেমন ব্যক্তি ছিল? 21 সি কঠোর। তারপর বাকিরা 21 এ যে মান্নান সঠিক বলছো। শক্তিমান কে ছিল, কেমন ছিল? এই যে সোনিয়া ফরাজি সঠিক করে নাও। শক্তিমান কি? শক্তিমান, গুড। তারপর রহিমার মধ্যে মসজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল? ছলনা, অধৈর্যশীল, শ্রদ্ধা, সাহস। বলো, রহিমার মধ্যে মসজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল? ছলনা, অধৈর্যশীল, শ্রদ্ধা, সাহস। সবাই 22 নম্বর কমেন্ট করো, 22 নম্বর সবাই কমেন্ট করো, 22 নম্বর সমান করো, সবাই 22 নম্বর কমেন্ট করো, সবাই 22 নম্বর কমেন্ট করো খুব দ্রুত। আমার কলেজের ভাই বোনেরা সবাই কমেন্ট করো। তার স্বামী, ঠিক আছে, মসজিদের প্রতি রহিমার তার স্বামী অনেক বেশি শ্রদ্ধা ভক্তি ছিল। কি ছিল? শ্রদ্ধা ভক্তি। যতই খারাপ মানুষ হোক, যতই মানুষেরটা মেরে খাক, যতই ধর্মকে পুঁজি করে, যতই ভণ্ডামি করুক, স্বামী তো তার প্রতি কি শ্রদ্ধা রাখে, শ্রদ্ধা ছিল। গুড। এই যে সুমাইয়া, প্রান্ত দত্ত,
অনেকেই সঠিক অ্যান্সার করছো, গুড। যে গোলাম রসুল, গুড গুড গুড, এই তো মরিয়ম, সবাই সঠিক অ্যান্সার করছো। মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? মাটিকে, বৃক্ষকে, প্রকৃতিকে, শত্রুকে? বলো দেখি কে কে পারো। এত কষ্ট করে তোমাদের প্রতিদিন ক্লাস নেই, তোমরা মানে আমাদের প্রতিদিন হিসেবে বলছি ক্লাসটা শেয়ার করে দিতে। তোমরা যদি 50+ শেয়ার করো, 50+ যদি শেয়ার করতে, তাহলে অবশ্যই এটা 5K মানুষ, 5K স্টুডেন্ট দেখতো, 5K স্টুডেন্ট ওয়াচ হইতো, ভিডিও ওয়াচ হইতো। ঠিক আছে, সবাই শেয়ার করে দাও। বলো মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? বলো সবাই। মজিদ কি বলেছিল? যে মাটিকে, কাকে? মাটিকে কষ্ট দেওয়া গুনাহ, মাটিকে। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো দেখি, সবাই কমেন্ট করো। এই 23-এ শুরু কেন হবে? মাটিকে, যে সায়েদ সঠিক বলছো, সায়েদ আনোয়ার, গুড। মাটিকে সে পড়ছে আমার কাছে মনে হচ্ছে। মান্নান, গুড। এই যে মরিয়ম, গুড। এই বাকিরা সবাই কমেন্ট করো না কেন? সবাই অনেকেই তো দেখতেছো ক্লাসটা, কমেন্ট করো না কেন? মাঠে গিয়ে মানুষ মেঠু হয়ে উঠে কেন? বলো মাঠে গিয়ে মানুষ মেঠু হয়ে উঠে কেন? হিংস্রতার কবলে পড়ে, তীব্র রোদে, কাদামাটির ঘষায় ফসল ফলানোর। বলো সবাই 24 নাম্বার, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই। মাঠে গিয়ে মানুষ মেঠু হয়ে উঠে কেন? মাঠে গিয়ে মানুষ ফসল ফলানোর জন্য। কিসের জন্য? মাঠে গিয়ে মানুষ ফসল ফলানোর জন্য মেঠু হয়ে ওঠে কেন? এই যে দেখছো 24, অনেকে এটা জানতো না, এটা দেখো সঠিক করে নাও। মাঠে গিয়ে মানুষ ফসল ফলানোর জন্য কি হয়ে ওঠে? মেঠু হয়ে ওঠে। তারপর দেখো মজিদ কার চোখে ভয় দেখেছে? বলো মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ কার চোখে ভয় দেখেছে? বলো মজিদ কার চোখে ভয় দেখেছে? জমিলার, আমিনা, রহিমার, হাসুনির মা। বলো দেখি কে পারো। মজিদ কার চোখে ভয় দেখেছে? 25 নাম্বার, সবাই কমেন্ট করো। 25 সবাই কমেন্ট করো, সবাই খুব দ্রুত। এই কমেন্টে তোমরা কথা না বলে পড়াশোনায় মনোযোগ দাও। বলো মজিদ কার চোখে ভয় দেখেছে? জমিলার, আমিনার, রহিমার, হাসুনির মা। 25 নাম্বার, সবাই কমেন্ট করো, সবাই। এই তো ছোট বলেছ, সোনিয়া, ফরাজি, গুড। তারপরে সুমাইয়া, গুড। এই যারা ডি বলছো সঠিক করে নাও, যারা ডি বলছো সঠিক করে নাও, যারা ডি বলছো সঠিক করে নাও। রহিমার, কার? রহিমার। মজিদ কার চোখে ভয় দেখেছে? রহিমার। মজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? পীর, দরবেশ, ধর্মভীরু, ধর্ম ব্যবসায়ী। বলো মজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? পীর, দরবেশ, ধর্মভীরু, ধর্ম ব্যবসায়ী। এই এটা কি আর বলা লাগে? মজিদের ধর্ম ব্যবসায়ী কতবার বলছি আমি? কোনটি প্রযোজ্য? অবশ্যই ধর্ম ব্যবসায়ী। গুড। 26D, প্রান্ত দত্ত, গুড। দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কেন? 7 সন্তানের জনক বলে, কলমা জানে না তাই, ধর্মের বাণী শোনে বলে, ধর্মকর্ম জানে না বলে। বলো দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কেন? তার 7 সন্তানের জনক বলে, কলমা জানে না বলে, ধর্মের বাণী শোনে বলে, ধর্মকর্ম জানে না বলে। সবাই বলো। 27 নাম্বারটা সবাই করো, 27 নাম্বার। মনে আছে যে দুদু মিয়া মানে ওরা অত বেশি মানে কি বলে শিক্ষিত না, নিরক্ষর। বুঝতে পারছো? নিরক্ষর মানুষ। তারা কি অত বেশি ছোটবেলায় কে তারা মক্তবে পড়তে যাইতো না। ঠিক আছে, এরকম একজন ছিল দুদু মিয়া। ঠিক আছে, সে যখন মজিদের কাছে আসতো সে তখন লজ্জা পাইতো। যখন মজিদ জিজ্ঞেস করতো কলমা জানো মিয়া, প্রশ্ন করছিল কলমা জানো মিয়া, যখন বলছিল দুদু মিয়াকে কলমা জানো মিয়া, পরে লজ্জা পাইছিল। তাহলে কলমা জানে না, এজন্যই মজিদের কাছে যে দুদু মিয়া কি পাইছিল? লজ্জা পাইছিল। তাদের কাছে তো তখন কি
মজিদ কি অনেক বড় পীর, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। আচ্ছা গোট, এই যে অনেকেই পারছো গোট। আলমগীর সহ অনেকেই কমেন্ট করছো। প্রান্ত, এই যে দুষ্টু পেতনির মিষ্টি বর, গোট। গোট সায়েদ, অনেকেই পারছো গোট। সবার নাম নিতে পারলাম না, আমাদের পড়াশোনা করতে হবে। মহব্বতনগরবাসীর কাছে রহস্যময় কে, এটা তোমরা জানো। মহব্বতনগরবাসীর কাছে রহস্যজনক কে, রহস্যময় কে ছিল? খালেক ব্যাপারী, আবালপুরের পীর, রহিমা, মজিদ। এগুলো যদি না পারো একদম বেসিক থেকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, প্লিজ। এখনো ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। 29 নাম্বার কমেন্ট করো, 29 নাম্বার কমেন্ট করে দাও। এটা তোমরা জানোই, মহব্বতনগরবাসীর কাছে রহস্যময় চরিত্র কে ছিল? যখন কে আসছিল? মজিদ গোট। এই যে অনেকে পারছো। 29 এই আওয়ালপুরের পীর কেন হবে? এই যে মরিয়ম সঠিক অ্যান্সার করছো। প্রান্ত দত্ত গোট। আচ্ছা এরপরে দেখো, মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য? রহিমার, খালেক ব্যাপারীর, জমিলার, হাসুনির মা। বলো। ক্লাসটা সবাই শেয়ার করে দাও, 30 নাম্বার কমেন্ট করো। 30 নাম্বার সবাই কমেন্ট করে দাও। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্র সমর্থনযোগ্য? অবশ্যই তার স্ত্রী রহিমা। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্র করছে কে? তার স্ত্রী রহিমা। এবং এই চরিত্রটি কি সমর্থনযোগ্য? ঠিক আছে। স্বামীকে শ্রদ্ধা ভক্তি করত, যতই তিনি জানতো যে ওনার সবকিছুই কি এগুলো ভণ্ডামি, নিজের স্ত্রী জানতো, সবকিছুই বুঝতো। তারপর হাবিবা প্রায় মানব কল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে। ও এখানে হাবিবার সঙ্গে লালসাল উপন্যাসে রহিমার কোন বিষয়টিতে মিল রয়েছে? দেখি তোমাদের একটু সৃজনশীল ক্ষমতা, একটু 30 সেকেন্ড সময় দিব। বলো, হাবিবা প্রায় মানব কল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে, এখানে হাবিবার সঙ্গে লালসাল উপন্যাসের রহিমার কোন বিষয়টিতে মিল রয়েছে? জনকল্যাণ সাধন, মানবতাবোধ, ধর্মবিরতা, কল্যাণ চিন্তা। সবাই 31 নাম্বার সবাই কমেন্ট করো। 31 নাম্বার সবাই কমেন্ট করো। বলো হাবিবা, এই যে হাবিবা, তার কি হয়েছে? মানব কল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে, এর মাধ্যমে কি হয়? তার রহিমার মধ্যে কি হয়? এই যে ধর্মের প্রতি, মাজারের সাথে কি তার ধর্মের একটা সম্পর্ক, ধর্মীয় অনুভূতি থেকেই তো মাজারে যায়, যেন গেলে কোনো কিছু কল্যাণ সাধন হবে। তাহলে জনকল্যাণ সাধনের জন্য যায় না, জনকল্যাণের জন্য কেউ মাজারে যায় না, মানবতা বোধের জন্য কেউ মাজারে যায় না, কল্যাণ চিন্তা করেও কেউ মাজারে যায় না। কল্যাণ চিন্তা করে যায়, আসলে কল্যাণ চিন্তা হয় না। ঠিক আছে, এটা কি ধর্মবিরুতা। তারপর রহিমা অতি সংগোপনে মাজারে গিয়ে কি আরজি জানায়? মানব কল্যাণের, সংসার সমৃদ্ধির, সন্তানের, স্বামীর মঙ্গলের। ভালো করে মনে করো। রহিমা অতি সংগোপনে মাজারে গিয়ে কি আরজি জানায়? বলো সবাই। 32 নাম্বার, এই তো গুড। অনেকেই সংযুক্ত হয়েছে, যারা নতুন সংযুক্ত হয়েছে, ভাইয়ার ক্লাসটা একটু যদি ভালো লাগে থাকে সবাই শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও যেন ক্লাসটা করে। আরো অনেকগুলো প্রশ্ন আছে। বলো 32 নাম্বার সবাই কমেন্ট করো। 32 সবাই। রহিমার কি এখনো কোনো সন্তান নাই, সন্তানহীন। রহিমার যেহেতু সন্তান নাই, সন্তানহীন, সেজন্য সে মাজারে গিয়ে নিতান্ত নিবৃতে সংগোপনে সে নিজে মোনাজাত তুলে দোয়া করে যে কি আজি জানায়, যেন সে সন্তান সম্ভাবা হয়, মানে সন্তান কামনা করে। তার মানে কি হবে? সন্তানের। এই পারতেছো তোমরা? বলো গুড। এই যে বলছো অনেকেই সঠিক আনসার দিচ্ছ, অনেকেই পারছো। তারপরে মাজারে গিয়ে সন্তান কামনার বিষয়টিতে, এই যে দেখছো সন্তান কামনা এসে পড়ছে। রহিমার চরিত্রে কোন দিকটি উন্মোচিত হয়েছে? মাতৃ আকাঙ্ক্ষা, ভালো করে দেখো, মাতৃ আকাঙ্ক্ষা, বংশ রক্ষা, স্বামীর ইচ্ছা পূরণ, স্বীয় মর্যাদা রক্ষা। দেখি কে পারো এটা। 33 সবাই কমেন্ট করো। সবাই। তার রহিমার কি
খুবই, শুধু রহিমার না, প্রত্যেকটা মেয়েরই কি সে মা হওয়ার একটা কি থাকে, আলাদা রকমের একটা আকাঙ্ক্ষা থাকে। রহিমা শুধুমাত্র তার মাতৃ মানে যেন মা হতে পারে, সেই মাতৃ আকাঙ্ক্ষা থেকেই সে কি একান্ত নিবৃত্তে কি সংগোপনে সে কি করে, মাজারে গিয়ে আরজি জানায় সে যেন কি হয়, সে যেন কি হয়, সন্তান লাভ করতে পারে, সন্তান সম্ভব হতে পারে। ঠিক আছে, গুড গুড। তারপরে হাসুনির মার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? নব্য, বিবাহিত, সদবা, বিধবা, শক্তিধর। এই হাসুনির মা কি বলো? হাসুনির মা কি ছিল বলো তো একটু দেখি। হাসুনির মা কি ছিল বলো? হাসুনির মা কি ছিল বলো? 34 নাম্বার, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। হাসুনির মা কি ছিল? নব্য, বিবাহিতা, সদবা, বিধবা, শক্তিধর। হাসুনির মা সম্বন্ধে কি ছিল? তার স্বামী মারা গেছে, সে কি ছিল? বিধবা ছিল। কোনটি গ্রহণযোগ্য? বিধবা। কোনটি গ্রহণযোগ্য? বিধবা। এই তো, অনেকে সঠিক অ্যান্সার করছো, আবার অনেকে ভুলও করছো, সেটা আবার ঠিক করে নাও। এই দেখো, তাহের কাদের বাবা মার ঝগড়া সময় চুপ থাকে, এবং চুপ থাকে কেন? সরি, তাহের কাদের, আমি ভুল বলছিলাম। তাহের কাদের বাবা মার ঝগড়ার সময় চুপ থাকে কেন? তাহের কাদের তাদের বাবা মার ঝগড়ার সময় কেন চুপ থেকেছিল? একটু মনে করো। ধর্মে বাধা আছে বলে, স্বার্থের মোহে, তারপর হচ্ছে সম্মান বাঁচানোর জন্য, মসজিদের ভয়ে। বলো সবাই কমেন্ট করো, সবাই 35টা কমেন্ট করো। 35 খ, স্বার্থের মোহে। গুড, মরিয়ম, এক্সিলেন্ট। স্বার্থের মোহে। তাহের কাদের বাবা মার ঝগড়ার সময় চুপ থাকে কেন? স্বার্থের মোহে। তারপর দেখো, হাসুনির মার কথা শুনে রহিমার চোখে ছল করছিল কেন? রহিমার চোখ ছল করছিল কেন? সমবেদনা প্রকাশে, ব্যথিত হয়ে, সম্মানার্থে, বর্বরতা শুনে। বলো কি হবে? বর্বরতা শুনে। কোনটা হবে? হাসুনির মার কথা শুনে রহিমার চোখ ছল করছিল কেন? সমবেদনা প্রকাশে, ব্যথিত হয়ে, সম্মানার্থে, বর্বরতা শুনে। সবাই দ্রুত কমেন্ট করে দাও, সবাই খুব দ্রুত কমেন্ট করে দাও। 36 নাম্বার, সবাই কমেন্ট করে দাও, 36 এ। গুড, সঠিক অ্যান্সার দিয়েছ প্রান্ত দত্ত। বাকিরা কোথায়? এই যে মরিয়ম, গুড। 36। আচ্ছা, এরপর অবশ্যই এটা কি হবে? হাসুনির মার কথা শুনে রহিমার চোখ ছলছল করছিল কেন? সবার অ্যান্সার চাই। দুই একজন বললো আমি চলে যাচ্ছি, সবাই অ্যান্সার করো। ঠিক আছে, 36 অবশ্যই সমবেদনা প্রকাশে। তোমরা এটা পারো। তা হুজুর গড়ের পনারে কেমনে কই, উক্তিটি কার? মনে আছে? তা হুজুর গড়ের পনারে কেমনে কই, উক্তিটি কার? তাহেরের, হাসুনির মার, তাহেরের বাবার। বলো, তা হুজুর গড়ের পনারে কেমনে কই। ঠিক আছে, এটা যদি তুমি সিক্স সেন্সও মনে করো, ঠিক আছে, যে মসজিদ যখন কারো বাসায় যায় অবশ্যই প্রথম মহিলার সাথে কথা বলে না, পুরুষের সাথে কথা বলে, একটা সিক্স সেন্স। তাহলে হাসুনির মার, তাহেরের মার, এই মার একটাও হবে না। এখন তাহেরের বাবার। বলো কোনটা হবে? এক আর ডি এর মধ্যে আমি একটা সিক্স সেন্স বলে দিলাম, যদি এটা আসে যেন মনে রাখতে পারো। মসজিদ যে কোনো পীর বা হুজুরা যখন কারো বাসায় যায় প্রথম পুরুষের সাথে কথা বলে, তার মানে হাসুনির মা হবে না, তাহেরের মারও হবে না। ঠিক আছে, বলো দেখি সবাই। 37 নাম্বার, সবাই কমেন্ট করে এখন। এরপরও যদি না পারো 37। সবাই কমেন্ট করো।
খুব দ্রুত। এই যে পারছো, মরিয়ম পারছো, গুড গুড। তাহেরের বাবার, গুড। বাকিরা সবাই কমেন্ট করো, বাকিরা সবাই কমেন্ট করো, গুড। তৃষা, মান্নান, গুড। তারপরে দেখো, ডেঙ্গা বুড়ো পীরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রে কোন দিকটি উন্মোচিত হয়েছে? প্রতিবাদী মনোভাব, হিংসাবোধ, মজিদ বিরোধী ভাব, আত্মসম্মানবোধ। ডেঙ্গা বুড়ো পীরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রে কোন দিকটি উন্মোচিত হয়েছে বলো। এই যে ডেঙ্গা বুড়ো পীরের কথা কাকে বলতে? মজিদকে বলতে না চাওয়া, মানে মজিদকে বলছে এই ডেঙ্গা বুড়ো পীরের কথা যেন মজিদকে না বলতে চায়, মানে মজিদকে বলতে না চাওয়ার চরিত্রের না চাওয়ায় এই তার চরিত্রের মধ্যে কোন দিকটি উন্মোচিত হয়েছে? প্রতিবাদী মনোভাব, হিংসাবোধ, মজিদ বিরোধী ভাব, আত্মসম্মানবোধ। দেখি 38, এই যে প্রান্ত দত্ত, গুড, সঠিক অ্যান্সার দিয়েছে সাথে সাথে। মরিয়ম, সঠিক অ্যান্সার, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আত্মসম্মানবোধ, কি? আত্মসম্মানবোধ, গুড। ডেঙ্গা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল? এই মনে আছে? এগুলো কিন্তু মজা করে মনে রাখা যায়, বুঝছো? ডেঙ্গা বুড়োর হাতে যখন মার খাইছিল হাসুনির মা, ঠিক আছে, হাসুনির মা কার বাড়িতে তখন আশ্রয় নিয়েছিল, মনে আছে তোমাদের? সবাই বলো একটু। এগুলো যদি না পারো তাহলে তোমরা উপন্যাস কি পড়ছো আমার মনে হয় না। বলো, এই ডেঙ্গা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কাদের বাড়িতে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল? বলো। স্বামীর, খালেক ব্যাপারীর, মজিদের, তাহেরের। সবাই এই মনে নাই তোমাদের? এই ডেঙ্গা বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গেছিল? মজিদের বাড়িতে। কার বাড়িতে? মজিদের বাড়িতে। মনে পড়তেছে? মজিদের বাড়িতে। এই সবাই কমেন্ট করো। এই যে গুড, মরিয়ম গুড, তাজিমা গুড, সঠিক অ্যান্সার। বাকিদের অবস্থা কি? 40, ডেঙ্গা বুড়োকে কি হিসেবে চিহ্নিত করা যায় বলো। সার্থক পিতা, তেজি পুরুষ, বদমেজাজি, কর্মঠ। তাহলে তুমি বলো, এই ঠেঙ্গা বুড়োকে তুমি কি হিসেবে বিবেচনা করবা বলো। সবাই বলো। কেমন ছিল? একদম তার কথাবার্তা কর্কশ ছিল। কি ছিল? কর্কশ ছিল। এখন দেখো বলতে পারো কিনা? সার্থক পিতা তো জীবনও হবে না, ঠিক আছে? কর্কশ তেজি পুরুষদের হয় না, কর্কশ হয় কাদের? বদমেজাজিদের। ডেঙ্গা পুরুষ কি ছিল? একদম বদমেজাজি। কি ছিল? বদমেজাজি। কি ছিল? বদমেজাজি। এটা যারা পারতা না বা মনে রাখতে পারতো না, এখন মনে রাখো। ডেঙ্গা পুরুষ কি ছিল? বদমেজাজি। সে বদমেজাজি দেখে মানুষের কি খেত? ঠেঙ্গা খাইতো। এভাবে মনে রাখবা, ঠিক আছে? কি করতো? ঠেঙ্গা খাইতো। কেন? বদমেজাজি বলে। হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন? স্বামীর ভয়ে, বাবার ভয়ে, মায়ের ভয়ে, বাইদের ভয়ে। বলো কোনটা হবে? হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন? সবাই 41 কমেন্ট করো। 41 সবাই কমেন্ট করো। 41। বলো সবাই। হাসুনির মা কার জন্য? তার বাবার জন্য। কমেন্ট করো সবাই। কার জন্য? হাসুনির মা তার বাবার জন্য। কার জন্য? তার বাবার জন্য। বাবার ভয়ে কি করতো না? সে বাড়িতে যেতে চাইতো না। তাহলে কার ভয়ে? বাবার ভয়ে। কার ভয়ে? বাবার ভয়ে। অনেকে সঠিক অ্যান্সার করছো, গুড। তৃষা গুড, প্রান্ত দত্ত গুড, মরিয়ম গুড। এই তোমরা সবাই অ্যান্সার করো না কেন? শুধু কয়েকজনই অ্যান্সার করতেছো। 42-এ যাই। এই ঠেঙ্গা বুড়োর অন্তরে কি বিদ্যমান? হিংসা, লোভ, অবিশ্বাস, কুসংস্কার। দেখি পারো কে? যেহেতু বদমেজাজি সে, ঠিক আছে, তাহলে সে কি হবে বলো? তার ভিতরে কি বিদ্যমান ছিল? তার অন্তরে হিংসা, লোভ, অবিশ্বাস, কুসংস্কার। দেখি 42টা কে পারো? সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। সবাই এই তোমরা একজনও যারা ক্লাসটা দেখতেছো সবাই কমেন্ট করো। তার ভিতরে অন্তরে কি প্রকাশ পেয়েছিল? হিংসা, লোভ, অবিশ্বাস, কুসংস্কার। সবাই বলো
কি বলো তো? এটা হবে সঠিক উত্তর অবিশ্বাস। কি হবে? অবিশ্বাস। এই ঢেঙ্গা বুড়োর অন্তরে কি ছিল? কি বিদ্যমান ছিল? অবিশ্বাস। কি ছিল? অবিশ্বাস। কি ছিল? অবিশ্বাস। এই তো অনেকেই পারছো, আবার অনেকে ভুল করছো। দেখো 42 ডি কিরকম হবে? এই যে সুমাইয়া জান্নাত ঠিক করছো, গুড। তারপর মোহাম্মদনগর গ্রামের মাতব্বর হিসেবে নিজের কোন চরিত্রটি গ্রহণযোগ্য? মজিদ, খালেক ব্যাপারী, পীর সাহেব, রহিমা। এগুলো তোমাদের একদম মানে কি বলে মানে অ্যাডভান্স না, একদম কি বলে এটাকে বেসিক লেভেলের প্রশ্ন, যারা উপন্যাস ভালো করে পড়ছো। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর হিসেবে নিজের কোন চরিত্রটি গ্রহণযোগ্য? কাকে মাতব্বরের সাথে তুলনা করতে হবে? কাকে মাতব্বর হইতো? কে বিচার সালিশ করতো? কে মাতব্বর হিসেবে পরিচিত ছিল? বলো। মজিদ, খালেক ব্যাপারী, পীর সাহেব, রহিমা। সবাই কমেন্ট করো। 43 সবাই কমেন্ট করো। 43 সবাই কমেন্ট করো। 43 সবাই কমেন্ট করো। 43 সবাই কমেন্ট করো। এটা তো তোমরা জানো রে ভাই। মোহাম্মদনগর গ্রামে কি ছিল? খালেক ব্যাপারী ছিল কি ওই এলাকার মাতব্বর হিসেবে সুখ্যাতি তার ছিল। কার ছিল? সুখ্যাতি কার ছিল বলো তো? এই যে বলে সঠিক বলছো, মান্নান। দুঃখ কি বল, দুষ্ট পেতনির মিষ্টি বর, গুড। খালেক ব্যাপারী, এটা সবার পারার কথা ছিল, সবার। এই যে প্রান্ত, গুড গুড। এই তো সুমাইয়া হচ্ছে সঠিক অ্যান্সার করছো, গুড। তারপরে দেখো ডেঙ্গা বুড়োর বিচারে মানুষকে ধর্মের বাণী শোনানোর মসজিদের মধ্যে কোন দিকটি ফুটে উঠেছে? দৃষ্টি আকর্ষণের চেষ্টা, ধর্মবাণী দিয়ে মানুষকে দুর্বল করার চেষ্টা, ধর্মবিরোধা, ধর্ম দিয়ে বিচার করা। দেখি কে কে পারো এটা। এই দেখো ডেঙ্গা বুড়োর বিচারে মানুষকে ধর্মের বাণী শোনানোর মসজিদের মধ্যে কোন বিষয়টি, কার মধ্যে? মসজিদের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? অবশ্যই সে কি করত? মানুষকে ধর্মের বাণী শুনিয়ে, মানুষকে কি করতো? মানুষকে ধর্মের বাণী শুনিয়ে মানসিকভাবে তাকে কি করতো? একদম নরম করে ফেলতো, দুর্বল করে ফেলতো। ঠিক আছে? আর এর মাধ্যমে এই সব মুখোশধারী মানুষগুলো কি করে? সমাজে সরল মানুষদেরকে ধর্মকে পুঁজি করে ধর্মের কি বলে মহত্বকে তাদের কাছে তুলে ধরে তারা মানুষদেরকে দুর্বল করার চেষ্টা করে, এবং কি করে? তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয়। ঠিক আছে? তাহলে মসজিদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ধর্মের বাণী দিয়ে মানুষকে দুর্বল করার চেষ্টা। এই তো এই যে প্রান্ত ঠিক আছে, মায়াবী রাজকন্যা ঠিক করে নাও, গুড। বাকিরা সবাই কমেন্ট করো, সবাই। সোনিয়া ফরাজি, গুড। মসজিদের কণ্ঠে কোন বিষয়টি বিদ্যমান? হিংসা, হিংস্র, কঠোরতা, মধু। মসজিদের মধ্যে কোনটা আছে বলো? এটা যদি না পারো এগুলো তাহলে কি করবো বলো তো? বলো। মসজিদের কণ্ঠে কি ছিল? মুখে মধু না থাকলে কেউ এই পীর মুরিদি ব্যবসা করে তার মুরিদের কাছ থেকে টাকা আনতে পারে না। মুখে মধু লাগবেই। ব্যবসায়ী হলে, ধর্ম ব্যবসা বাদ, শুধু ব্যবসায়ী হলে মুখে মধু থাকতে হবে। আচার আচরণ, কথা, বাচনভঙ্গি সবকিছু এত সুন্দর হতে হবে। শিক্ষকদের মধ্যে এখন এটা দরকার হয়। ঠিক আছে? বিশেষ করে অনলাইনে টিচারদের কথা বলার যে বাচনভঙ্গি, এটা অনেক সুন্দর সুমিষ্ট হতে হয়, মাধুর্যমণ্ডিত হতে হয়। ঠিক আছে? আর মসজিদের বেলায় তো এটা অবশ্যই মধু লাগবে, কারণ সে মধু মিশিয়ে, মধুর সাথে বিষ মিশিয়ে তার যে ধর্ম ব্যবসা আছে এই সরল মানুষকে সেটা কি করে? সেটা বলে উপস্থাপন করে মানুষের মন নরম করে বলে যে মাজারে যেন মান্যত করে, তাহলে তার সবকিছু সমস্যা সমাধান হয়ে যাব। তাহলে কি মসজিদের কণ্ঠে কোন বিষয়টি আছে? মধু। ওই কিরে, জ্বর এলে হাসুনির মায়ের কি করার অভ্যাস? বলো। জ্বর এলে হাসুনির মা কি করতো? কার কি অভ্যাস ছিল? স্বামীর চিন্তা করা, মাজারের চিন্তা, হইচই করা, সংসারের চিন্তা। বলো। 46 নাম্বার সবাই বলো। 46 নাম্বার সবাই বলো। 46 নাম্বার সবাই। এই 46 আসো, খুব দ্রুত কমেন্ট করো, খুব দ্রুত, আমাকে আগাতে হবে, সময় কিন্তু হয়ে গেছে, খুব দ্রুত। জ্বর এলে হাসুনির মায়ের কি করার অভ্যাস ছিল? সবাই। 46
সবাই সবাই গুড। এই যে প্রান্ত দত্ত সঠিক অ্যান্সার দিয়েছ। তাজিম আক্তার গুড। হইচই করা, কি করতো? হইচই করতাম, হইচই করা। এটা শুধু হাসুনির মানা, প্রত্যেকটা মেয়েরই একটা কি অভ্যাস, প্রাকৃতিক অভ্যাস। ঠিক আছে, মানে কি একটা অবস্থা যে করে, হই হুল্লোড়, একদম জমে ক্ষীর। মানে এটা না বললেই নয়, মেয়েরাও একটু ভয় একটু বেশি পায়। তোমার যে বজ্রপাত হলে বা জোরে আওয়াজ হলে। মসজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে কি বুঝেছে? ধর্মবিশ্বাস, মাজার বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস, কুসংস্কারে বিশ্বাস। বলো, মসজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে কি বুঝেছিল? বলো সবাই। 47 নাম্বার, সবাই বলো বলো সবাই। মসজিদের শিক্ষায় গ্রামবাসী ভালোভাবে বুঝেছিল কি? ধর্মবিশ্বাস, মাজার বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস, কুসংস্কারে বিশ্বাস। কুসংস্কার তো সে আর শিখায় নাই। ঠিক আছে, তারপরে মাজার বিশ্বাস, ধর্মবিশ্বাস, আল্লাহতে বিশ্বাস। গুড। এই যে মায়ের রাজকন্যা 47 শুরু করো। আল্লাহতে বিশ্বাস, পুরো এলাকার মানুষকে আল্লাহর প্রতি মানে মানে আল্লাহ যে, কারণ ধর্মব্যবসায়ী তো আল্লাহকে পুঁজি করেই তো করবে, তাই না? আল্লাহকে পুঁজি করিতে করবে। আর নিদর্শন হিসেবে রাখবে কি? তার ওই খানকা, তার ওই মাজার, এটা নিদর্শন হিসেবে রাখবে। কিন্তু ওই তুমি যদি বলো যে আল্লাহ নাই, তাহলে তোমার জীবনে পীর মানবো? জীবনও মানবো না। আল্লাহকে বিশ্বাস পুরোপুরিভাবে তাদেরকে ভালোভাবে বুঝিয়েছিল। এরপরেই সে তার কি শেকড় গেড়েছিল ওই এলাকায়। লালসাল উপন্যাসে দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত কি? বলো। মাজার, মজিদ চরিত্র, রহিমা, খালেক ব্যাপারী। বলো দেখি 48 নম্বর কি হবে? সবাই 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 কমেন্ট করো। 48 48 সবাই কমেন্ট করো। 48 সবাই কমেন্ট করো। সবাই 48 নাম্বার সবাই কমেন্ট। 48 47 তো দেখছই, অ্যান্সারে বলে দিচ্ছি। 48 নাম্বার 48 ডি। এই খালেক ব্যাপারী। লালসাল উপন্যাসের দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত কি? খালেক ব্যাপারী। লালসাল উপন্যাসটা পুরোই তো রহস্যে আবৃত। কি বলো? কি কি সেটা? কি সেটা? লালসাল পুরাই মানে রহস্যমূলক ভাবে বলো বা দুর্লঙ্ঘনীয় বলো, যেটাই বলো, সেটা হবে কি? মাজার। সেটা হবে কি? মাজার। যেভাবেই প্রশ্ন আসুক, রহস্যজনক হোক, দুর্লঙ্ঘনীয় হোক, যেটাই আসুক, এটা কি হবে? মাজার। কি হবে? মাজার। দেখি, এই যে বিও বলছে তৃষা, এই যে প্রান্ত দত্ত সঠিক করছে। আবার আমার এই যে মান্নান সঠিক করে নাও ভাই। আমার বাবা নিখোঁজ হওয়ার পর হাসুনির মা মসজিদের বাড়িতে আসতো না কেন? বলো। লজ্জায়, অভিমানে, ক্ষোভে, অন্য কাজ করতে বলে। ওই যে বলেছিলাম যে হাসুনির মা লজ্জায় কি করতো না, বাবা বাড়ি আসতো না, লজ্জায়। এটা বলা আছে, এটা পড়াইছি একটু আগেই, মানে রিলেটেড ছিল। মসজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? তামাক, বিড়ি, আগুন, পাত্র। দেখবা এগুলো এসে বসছে। ঠিক আছে, মসজিদ হাসুনির মার কাছে কি চেয়েছিল? এটা বলার কথা। আগে কি? পাত্র, আগুন, বিড়ি, তামাক। আগে সবচেয়ে বেশি মানুষ এই তামাক পাতায় কি বেশি বেশি খাইতো, হুকা টানতো, তামাক পাতা খাইতো। ঠিক আছে, তাহলে মসজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? তামাক। তামাক। ঠিক আছে, তামাক। তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে উক্তিটির তারা হলো। বলো, এই তারাটা কে? দেখি পারো কিনা। এই তারাটা কে? বলো, এই তারাটা কে? বলো দেখি সবাই। তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষে চাঁদের মতো মিলে যাবে উক্তিটির তারা হলো মনের সংশয়, মনের ভয়, মনের ক্রোধ, মনের হতাশা। সবাই দেখি বলো। সবাই 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 কমেন্ট করো। সবাই এই কমেন্ট করো না কেন? কমেন্ট করো না কেন? এটা কি ছিল? তারার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষে চাঁদের মতো মিলিয়ে যাবে। এটা ছিল কি? তার কোন উক্তির
এই তারা, উক্তিটির মধ্যে এই তারা হলো কি? তারা হচ্ছে কি আমাদের মনের ভিতর যে ভয় ভীতি সেটা তারা বিস্তৃত, এই যে তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলে যাবে। ঠিক আছে, এই জায়গায় উক্তিটি তার তারা না তারা হবে না, এটা হবে তার হবে। এই যে তার, এই তারটা হবে কি? তার হবে কি? মনের ভয়। তার হবে কি? মনের ভয়। কি হবে? তার কি হবে? মনের ভয়। কি হবে? মনের ভয়। পারতেছ? আচ্ছা, এরপরে আসো, তোমার দাড়ি কই মিয়া এ কথার উদ্দেশ্য কি বলো? তোমার দাড়ি কই মিয়া এ কথার উদ্দেশ্য বলো। ধর্মপরায়ণতা, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করা, ধর্মে অনুপ্রাণিত করা, বাৎসল্য। দেখি কে পারো। তোমার দাড়ি কই মিয়া, দেখি কে পারো, দেখি কে পারো। প্রতিদ্বন্দ্বীকে কি করা? ঘায়েল করা। তোমার দাড়ি কই মিয়া, বলো এটা। ওইটা কি করে কেন বলেছিল বলো তো? তোমার দাড়ি কই মিয়া কেন বলেছিল বলো? প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবা না বন্ধু বান্ধব একসাথে হইলে মানে কাউকে ছোট করে কথা বললে, আরে এটা কই, এটা কই, তার এটা নাই কেন, বাইক নেই কেন, এটা নাই কেন, এটা নাই কেন। তারপর দেখো, রহিমা ও হাসনির মা দান সিদ্ধ করার সময় মজিদ বারবার ঘরের বাইরে আসছিল, কারণ কি? অসুস্থতা, সমবেদনা, সাহায্য করা, আদিম লালসা। বলো, রহিম ও হাসনির মা দান সিদ্ধ করার সময় মজিদ বারবার ঘরের বাইরে আসছিল কেন? অসুস্থতা, সমবেদনা, সাহায্য করা, আদিম লালসা। বলো সবাই, সবাই করো। 3 নম্বর সবাই, 53 নম্বর সবাই কমেন্ট করো সবাই। সবাই কমেন্ট করো, আমি কমেন্ট পড়বো তোমাদের সবাই, দেখি তোমরা কে এরকম পারো। 53 খ বলছো, খ বলছো, সমবেদনা। তারপর দেখি বাকিরা, বাকিরা এই যে দেখা দেখি মাইতেছে, এই প্রান্ত দত্ত অপড়ছে, তৃষা অপড়ছে। ঠিক আছে, আদিম, আদিম লালসা। রহিমা হাসুনির মা দান সিদ্ধ করার সময় মজিদ বারবার ঘরের বাইরে আসছিল, কারণ আদিম লালসা। আচ্ছা, এরপর দেখো সিরাজউদ্দৌলা থেকে, রস বিচারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? বলো, রস বিচারে, রস বিচারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক, বিদ্রুপাত্মক, ট্র্যাজেডি ধর্মী। আমি খুব তাড়াতাড়ি 2-3 মিনিটে শেষ করব, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ঠিক আছে, তোমাদের আবার 5:30টায় ক্লাস আছে। বাংলা দ্বিতীয় পত্রের সংলাপ কিভাবে তোমরা লিখবা, কিভাবে লিখলে সবচেয়ে বেশি মার্কস পাবা, ফুল মার্কস পাবা, ফুল মার্কস পাওয়া সম্ভব, লেখা যদি ভালো হয়, কোনো কাটা ছিঁড়াছিঁড়ি না থাকে। তারপর তোমার প্রতিবেদন কিভাবে লিখবা, তারপর রচনা কিভাবে লিখবা, এবং এর প্রত্যেকটার কি সাজেশন। সংলাপ দিব 10টা, তারপর প্রতিবেদন দিব 10টা, এবং রচনা দিব 15-20টা যা আছে, এগুলো থেকেই তোমাদের আসবে। যদি সাজেশন ক্লাসটা করতে চাও, কমন পেতে চাও, তাহলে অবশ্যই 5:30-এ ক্লাস করবা। এই জন্য আমি ছেড়ে দিব, 10 মিনিট আছে। ঠিক আছে, বলো, রস বিচারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির? বলো, এটা কমেন্ট করো। 1 নাম্বার, 1 নাম্বার কমেন্ট করে দেখি, 1 নাম্বার কমেন্ট করে দেখি, 1 নাম্বার। রস বিচারে কোন প্রকৃতির? বলো। এটা কি ট্র্যাজেডি ধর্মী, ট্র্যাজেডি ধর্মী নাটক। বলো, সিরাজউদ্দৌলা কি রকম ছিল? ট্র্যাজেডি ধর্মী নাটক। কেমন ছিল? ট্র্যাজেডি ধর্মী। যারা পেরেছো অসংখ্য ধন্যবাদ, এটা অনেক কমন, অনেক কমন। এটা সিরাজউদ্দৌলা নাটক কোন প্রকৃতির? ট্র্যাজেডি ধর্মী। তারপরে দেখো, সিকান্দার আবু জাফরের পেশা কোনটি? পেশা কোনটি? বলো। সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে সিকান্দার আবু জাফর তিনি কে? আমাদের এই সিরাজউদ্দৌলা নাটকটি তিনি নাট্যকার, তিনি লিখেছেন। সিকান্দার আবু জাফরের পেশা কোনটি ছিল? শিক্ষকতা, ওকালতি, ব্যবসা, সাংবাদিকতা। দেখবা লেখক পরিচয় থেকে একটা আইসা পড়ছে। ঠিক আছে, বলো দেখি, এটা বলো দেখি কে পারো। সিকান্দার আবু জাফরের পেশা কোনটি? বলো, কে কে পারো এটা বলো। সিকান্দার আবু জাফরের পেশা কোনটি? তোমাদের কিন্তু পারার কথা ছিল,
এই 2 নাম্বার গুড। তৃষা গুড, তৃষা গুড। সুমাইয়া গুড, গুড। সাংবাদিকতা কি ছিল? সাংবাদিকতা পেশা ছিল। তারপর নিচের কোনটি সিকান্দার আবু জাফর রচিত নাটক নয়? প্রসন্ন প্রহর, সুকান্ত উপাখ্যান, মহাকবি আলাওল, সিরাজউদ্দৌলা। বলো সিরাজউদ্দৌলা বলছে নয় কোনটি? সিরাজউদ্দৌলা তাহলে তো এটা হবে না, এটা হবে। তার বাকি তিনটা থেকে বলো, এ বি সি। এ থেকে বলো দেখি, এ বি সি থেকে বলো। বলো সবাই সবাই, নিচের কোনটি সিকান্দার আবু জাফরের রচিত নাটক নয়? সুকান্ত উপাখ্যান, মহাকবি আলাওল, তারপর হচ্ছে সিরাজউদ্দৌলা। এগুলো হচ্ছে কি তার সিকান্দার আবু জাফরের কি নাটক। কিন্তু প্রসন্ন প্রহর, প্রসন্ন প্রহর, প্রসন্ন প্রহর সিরাজউদ্দৌলার কি বলে সিকান্দার আবু জাফরের কি নয়? নাটক নয়, রচিত নাটক নয়। এটা সবাই মনে রাখো। গুড মরিয়ম, গুড। তৃষা গুড। সিরাজউদ্দৌলা নাটকের নায়ক চরিত্র কোনটি? নায়ক, নায়ক, নায়ক কে ছিল? বলো বলো, নায়ক কে ছিল? নায়ক ছিল আমাদের 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 নবাব, আমাদের নবাব সিরাজ, নবাব সিরাজ। নায়ক কে ছিল? নবাব সিরাজ। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্কে মোট কতটি দৃশ্য? বলো মোট কতটি? তৃতীয় অংশে এরকম থেকে আসবে, প্রথম অংশে, দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে। তুমি একটু শিখে নাও যে তৃতীয় অংশে, ভালো করে দেখো, তৃতীয় অংশে একটা বেশি মানে 4টা। তৃতীয় অংশ, তৃতীয় অঙ্ক, সরি তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্কে একটা বেশি কি দৃশ্য, তৃতীয় অঙ্কে একটা বেশি। এভাবে তুমি মজা করে মনে রাখো দ্বিতীয় অঙ্কে কয়টা, প্রথম অঙ্কে কয়টা, এবার মনে করে রাখো। তাহলে তৃতীয় অঙ্কে 4টা, কয়টা? 4টা। তৃতীয় অঙ্ক কয়টা? 4টা। আচ্ছা, এরপর সিরাজউদ্দৌলা নাটকের কোন অঙ্কে সর্বনিম্ন 2টি দৃশ্য রয়েছে? আসো এখন দেখো, এই যে মাত্র ট্রিক শিখে দিয়েছিলাম। চতুর্থ অঙ্কে, প্রথম অঙ্কে, তৃতীয় অঙ্কে। বলো এটা বলো সবাই, সিরাজউদ্দৌলা নাটকে কোন অঙ্কে সর্বনিম্ন 2টি দৃশ্য রয়েছে? সবাই করো এটা, সবাই সবাই। সর্বনিম্ন 2টা অংশ, সর্বনিম্ন 2টা অংশ বলো। চতুর্থ অঙ্কে, কয় অঙ্কে? সর্বনিম্ন 2টি বলো, সর্বনিম্ন 2টি কোন অঙ্কে? সবার অ্যান্সার যাচ্ছে সবার। এই ভুল হোক সমস্যা কি? ভুল হোক কোনো সমস্যা আছে নাকি? এরকম এনে তোমার এরকম বন্ধু বান্ধব আছে বললে তোমাকে ই করবে, নেগলেক্ট করবে। 9 নাম্বার, সরি 6 নাম্বার কোন অঙ্কে? চতুর্থ অঙ্কে, চতুর্থ অঙ্কে। তারপর আসো, এই শেষ করে দিব। সিরাজউদ্দৌলা নাটকটি বিষয় অনুসারে কোন প্রকৃতির? কাল্পনিক, ঐতিহাসিক, আত্মজৈবনিক, চরিত্র প্রধান। বলো দেখি, এটা কি আমাদের ঐতিহাসিক? ঐতিহাসিক ইতিহাস, ঐতিহাসিক ইতিহাস থেকে যেহেতু সিরাজউদ্দৌলা নাটকটি কি করেছেন? রচিত হয়েছে, তাহলে এটা কি হবে? ঐতিহাসিক। এই পর্যন্তই। 10টা মিনিট রেস্ট নাও। 5টা 30-এ তোমাদের আবার ক্লাস হবে, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্র, সংলাপ, প্রতিবেদন এবং রচনার উপর সুপার সাজেশন ক্লাস শেষ মুহূর্তের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।